800 ক্লাসে হ্যালো ছেলেমেয়েরা, কেমন আছো তোমরা? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ প্রান্ত, ওয়ালাইকুম আসসালাম সবার জন্য। এই কথা শোনা যাচ্ছে? স্যার কেমিস্ট্রি লেখাটা? ও আচ্ছা, মুগ্ধ। ওয়ালাইকুম আসসালাম সবার জন্য। আচ্ছা, কতজন আসছো? মাত্র 15 জন? আচ্ছা, গত ক্লাস কি এটা শেষ হয়েছিল আমাদের? পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা? পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা? এই টাইপের ম্যাথ কি শেষ হয়েছিল? তোমরা ওই অন্য একটা নিয়মের কথা বলেছিলা, ওই নিয়মটা আমি গত ক্লাস কিন্তু বলেছিলাম। তোমাকে লাগবে এটা আর বলো তো আমাকে। অর্থাৎ দ্রবণ পাত্রে রাখা যাবে কিনা এটার জন্য আমরা যে মেথডটা করেছি, পাত্রকে অ্যানোড এবং দ্রবণকে ক্যাথোড ধরে কোষ বিক্রিয়া বের করে ওই কোষের তড়িৎচালক বলের মান থেকে বের করেছিলাম। এটা লাগবে আর? একটা করিয়েছি। ইয়ামিন, আর কি লাগবে? দ্রবণ পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই টাইপের ম্যাথ। আচ্ছা, কোশ্চেন আছে এখানে, অল্প কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো হলে হয়ে যাবে।
কিন্তু কোশ্চেনগুলো করার আগে আমি আরেকটা জিনিস একটু যাব, সেটা হলো কোষের স্বতঃস্ফূর্ততা। দেখো, কোনো কোষের বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা এবং গিবসের মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক। কোনো কোষের বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা এবং গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক, গিবস ফ্রি এনার্জি। এটা বোর্ডে আমাদের লাগে না, বোর্ড পরীক্ষায় এগুলো আসে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে দিয়েছিল। গতবারও বুয়েটের অ্যাডমিশন টেস্টে 2 থেকে 3 লাইনের একটা ম্যাথ ছিল, মার্কস ছিল মানে 5। যারা গিবস ফ্রি এনার্জি জিনিসটা শিখে গেছে তারাই শুধু পারছে, কিন্তু যারা শিখে গেছে তাদের কিছু করার ছিল না, বুঝছো? আচ্ছা, সেটা হলো কি, একটা জিনিস মনে রাখো যে তড়িৎ রাসায়নিক কোষে, কোনো একটা কোষে সর্বাধিক কাজ ইকুয়াল টু, আমি এর আগে অনেক কথা যেগুলো আমরা দেবো না, সর্বাধিক কাজ ইকুয়াল টু প্রবাহিত তড়িতের পরিমাণ এবং কোষের তড়িৎচালক বল। সর্বাধিক কাজের পরিমাণ লেখো, তড়িৎ রাসায়নিক কোষে সর্বাধিক কাজের পরিমাণ ইকুয়াল টু প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু তড়িৎচালক বল। প্রবাহিত তড়িতের পরিমাণ, আচ্ছা তোমরা একটু এটাকে এইভাবে না লিখে নিচে লিখে এক লাইনে এটা লেখার চেষ্টা করো। তোমরা এই সর্বাধিক কাজের পরিমাণটা খাতার বাঁ পাশে লিখে এক লাইনে লেখার চেষ্টা করো। সর্বাধিক কাজের পরিমাণ ইকুয়াল টু প্রবাহিত তড়িতের পরিমাণ ইন্টু তড়িৎচালক বল। That means W max equal to NF into E cell. NF into E cell. W max equal to NF into E cell. কোনো তড়িৎ রাসায়নিক কোষে সর্বাধিক কাজের পরিমাণটা হলো ওই কোষের প্রবাহিত তড়িতের পরিমাণ এবং তড়িৎচালক বলের গুণফলের সমষ্টির সমান। গুণফলের সমান। আচ্ছা, এখন আবার কাজ যত বেশি হবে, গিবসের ফ্রি এনার্জির হ্রাস তত বেশি হবে। গিবস ফ্রি এনার্জি, কাজের পরিমাণ, মুক্ত শক্তির হ্রাস ইকুয়াল টু বৈদ্যুতিক কাজ। তড়িৎ রাসায়নিক কোষে আবার লেখো, আবার মুক্ত শক্তির হ্রাস
মুক্ত শক্তির হ্রাস এইটি কিন্তু মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু মুক্ত শক্তির হ্রাস, কোষের মুক্ত শক্তির হ্রাস ইকুয়াল টু বৈদ্যুতিক কাজ, এইটাই সর্বাধিক কাজ আর কি, ইকুয়াল টু বৈদ্যুতিক কাজ। মুক্ত শক্তির হ্রাস ইকুয়াল টু বৈদ্যুতিক কাজ, দ্যাট মিনস মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু কই গেল ডাব্লিউ ম্যাক্স। তাহলে ডাব্লিউ ম্যাক্সের জায়গায় আমরা মাইনাস ডেল্টা জি লিখতে পারি, তাই না? তাহলে আমরা এইখানে কিটা কি লিখতে পারি? আজকে অনেক ছেলেরা আসে না, কারণটা কি? টাইম দেরি হয়েছে তাই অনেক ছেলেরা নাই, মানে টাইমের জন্য মনে হচ্ছে। তাহলে আমরা এইখানে কি লিখতে পারি বলো? ডাব্লিউ ম্যাক্সের জায়গায় যদি এটা বসাই, মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু এন এফ ইন্টু ই সেল মানে ইনার সেল, ই সেল। তাহলে ডেল্টা জি ইকুয়াল টু কি হবে? ডেল্টা জি, অতএব ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ইন্টু ই সেল। এখন একটা জিনিস দেখো, যে কোনো কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা আমরা হিসাব করব যদি ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে, ডেল্টা জি এর মান যদি ঋণাত্মক হয় ওই কোষে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে। ডেল্টা জি এর মান যদি ঋণাত্মক হয়, ডেল্টা জি এর মান তো ঋণাত্মক মানে কি মুক্ত শক্তি পরিবর্তন হচ্ছে, মুক্ত শক্তিটা কমে যাচ্ছে, মুক্ত শক্তি কমে যাচ্ছে মানে কি সেলে কাজ হচ্ছে, কাজ মানে কি বিক্রিয়া হচ্ছে, বুঝতে পারছো? অর্থাৎ মুক্ত শক্তির হ্রাস যত বেশি হবে ওই সেলে কাজের পরিমাণও তত বেশি হবে। কোনো কোষে মুক্ত শক্তির হ্রাস যত বেশি হবে ওই কোষে কাজের পরিমাণও তত বেশি হবে। আর কাজের পরিমাণ বেশি হওয়া মানে কি কোষে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে, আর যদি বিক্রিয়াই না হয় তাহলে মুক্ত শক্তি তো হ্রাস পাবে না। মুক্ত শক্তির হ্রাস পাওয়া মানে কোষে বিক্রিয়া হওয়া, কাজ হওয়া। তাহলে মুক্ত শক্তির হ্রাস যত বেশি, মানে মুক্ত শক্তির হ্রাস যত বেশি হবে ওই সেলে কাজের পরিমাণও তত বেশি হবে। তাহলে এখন কনক্লুশনটা হলো, লিখে রাখো, নিচে লেখো, এটা পরে লেখো। অতএব কোনো কোষে ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে, অতএব কোনো কোষে জি এর অর্থ রাবার, তুমি কি বলছো বুঝি না, জি কি অর্থে ব্যবহার করা হবে? জিটা কি অর্থে ব্যবহার করা হয়? জি তো গিফটস, ভদ্রলোকের নাম, তার নিজের নাম অনুসারে আসছে গিফটস, গিফটস থেকে জি আসছে, জি অন্য কিছু না। গিভস ফ্রি এনার্জি। আচ্ছা দেখো, কোনো কোষে ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে, কোনো কোষে ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে ওই কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। কোনো কোষে ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে ওই কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। এটি কিন্তু আমাদের গিভস ফ্রি এনার্জির ইকুয়েশন। Gives free energy equation delta G equal to minus NF into E সেল বা ইনার সেল, যা বলো, ই সেল বলো বা ইনার সেল বলো, এখানে ইনার সেলটা বলতে পারো, ইনার সেল আমরা তো প্রমাণ অবস্থায় বের করি। ডেল্টা G equal to minus NF into ইনার সেল। দেখছো, ডেল্টা G equal to ডেল্টা G equal to মাইনাস NF ইনার সি। লিখছো, কোনো কোষে ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে ওই কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে।
ডেল্টা জি এর মান ঋণাত্মক হলে ওই কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। একটা জিনিস খেয়াল করো ছেলেরা, আমরা বলেছিলাম কি ইনার সেল পজিটিভ হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। তাহলে ইনার সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি এর মান তো নেগেটিভই হবে, কারণ এই নেগেটিভ সাইনটা থেকে যাবে, তাই না? আমরা এর আগে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটা বের করেছি তড়িৎচালক বলের মান থেকে। কোনো কোষের তড়িৎচালক বলের মান যদি পজিটিভ হয় ওই কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তাহলে এইখানে ডেল্টা ইনার সেল যদি পজিটিভ হয় তা ডেল্টা জি এর মান কী হবে? নেগেটিভ, বিকজ এই নেগেটিভ সাইনটা আছে। আর যদি ইনার সেল নেগেটিভ হয় তাহলে এই মানটা কী হবে? পজিটিভ হয়। তো পজিটিভ হলে ডেল্টা জি এর মান পজিটিভ হলে তো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় না, আর যদি ডেল্টা জি এর মান নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। বুঝতে পেরেছো? এক কথায় ইনার সেলের উপরেই ডিপেন্ড করতেছে। ইনার সেল পজিটিভ স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, ইনার সেল নেগেটিভ স্পন্টেনিয়াস রিয়াকশন হবে না। ক্লিয়ার? ইনার সেল ভালো করে মনে রাখো, এটা জিপস, এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, এটা অনেক বই নাই, ম্যাক্সিমাম বইয়ে গিভস ফ্রি এনার্জিটা পাবে না। বুঝতে পেরেছ? এটা আমাদের বোর্ড পরীক্ষায় নাই, সিলেবাস নাই, কারিকুলামে এই অংশটা পরীক্ষার জন্য রাখা হয় নাই, বাট অ্যাডমিশন টেস্টে দেখতেছে আসতেছে। আর যেহেতু একটা জিনিস কি কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা আছে, কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা এটা তো আমাদের আছে, কারণ কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা কিসের উপর নির্ভর করে এটা স্পেসিফিক উল্লেখ নাই। এর জন্য গিভস ফ্রি এনার্জি যে আমরা সিলেবাসে নাই বলবো সেটাও কিন্তু বলা যাচ্ছে না। কোনো কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা এটা তো আছে, বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা তো কিসের উপরে ডিপেন্ড করে সেটা স্পেসিফিক করে দেয়নি, তাহলে যেটার উপরে ডিপেন্ড করে সেটাই তো আসতে পারে। হয়েছে? ক্লিয়ার হয়েছে এখন? এটা একটা ম্যাথ এখন করো বা বাসায় করে নিও। যদি এরকম একটা ম্যাথ দেওয়া হয় NiL3 প্লাস Ni2 প্লাস L, খেয়াল করো এখানে দেওয়া আছে Ni/Ni2 প্লাস equal to 0.25 volt, Al/Al3 plus 1.66 ভোল্ট। কোশ্চেন হলো গিভস ফ্রি এনার্জির সাহায্যে ব্যাখ্যা করো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি না। গিভস ফ্রি এনার্জির সাহায্যে ব্যাখ্যা করো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি না। বুঝতে পারছো? গিভস ফ্রি এনার্জির সাহায্যে ব্যাখ্যা করো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি না। দেখছো? গিভস ফ্রি এনার্জির সাহায্যে ব্যাখ্যা করো কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি না। পারবে? বাসা পারলে রেখে দাও, পরে করো। যদি মনে করো পারবো তাহলে রেখে দাও।
আমাদের আরেকটা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। আরেকটা কোশ্চেন লেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। নির্দেশক তড়িৎদ্বার, ট্রিপল স্টার দিয়ে লিখবা নির্দেশক তড়িৎদ্বার। লিখে দাও, বাসায় করে নিও। জায়গা খালি রাখো, এক পৃষ্ঠে জায়গা খালি রাখো, বাসায় করে নিও। জাওয়াদ ফারাবি, করে দেবো, এটা তো পারবা না, পারা উচিত না বলো? তুমি এখানে ইনার সেলটা বের করবা, এই থেকে ইনার সেলটা বের করবা। ইনার সেলটা বের করে গিভস ফ্রি এনার্জির ইকুয়েশনে বসিয়ে দিবা। এই ইনার সেলটা এখান থেকে বের করবা, বের করে গিভস ফ্রি এনার্জি এখানে ইনার সেল বসাই দিবা। এফ এর মান জানো, এন এর মানটা এখান থেকে বের হবে, কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এন এর মানটা এখান থেকে বের হবে। এফ এর মান জানি, এইটা মান বসাই দিবা। বসাই দিয়ে যদি এটা পজিটিভ পাও তাহলে স্বতঃস্ফূর্ত হবে না, আর যদি নেগেটিভ পাও তাহলে স্বতঃস্ফূর্ত হবে। বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, ওই বিক্রিয়াটা স্পেসিফিক বিক্রিয়া বলেছে, এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা। ট্রাই করো। শাহরিয়ার, তড়িৎচালক বলের মান কি সব বিক্রিয়ার জন্য এক হয় বলো? তড়িৎচালক বলের মান এটা কি বিভিন্ন বিক্রিয়ার জন্য কি বিভিন্ন রকম না বলো? আর স্বতঃস্ফূর্ত এক কথা, তড়িৎচালক বলের মান এক কথা। হ্যাঁ, এখানে ডেল্টা জি এর মান যত বেশি হবে বিক্রিয়াটা তত দ্রুত হবে। স্বতঃস্ফূর্তই হবে কিন্তু দ্রুত হবে, বুঝছো? স্বতঃস্ফূর্ত হওয়া মানে ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে, স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। পজিটিভ বা নেগেটিভ দিয়ে তুমি কনফার্ম হবা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। এখন স্বতঃস্ফূর্ততার মধ্যে কোনোটা খুব দ্রুত হয়, কোনোটা খুব ধীরে হয়। আর কোনটা স্বতঃস্ফূর্ততার মধ্যে কোনটা দ্রুত হবে সেটা তুমি ভ্যালু দিয়ে বুঝতে পারবো। -3 মানে কি, কোষ বিক্রিয়া খুব দ্রুত হবে, স্বতঃস্ফূর্ত এবং দ্রুত হবে। আর -1 মানে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিন্তু ধীরে হবে। এই বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত হওয়ার কথা। ইয়ামিন, এটা মনে হয় স্বতঃস্ফূর্ত হবে না, কারণ এখানে তোমাকে বিক্রিয়া বলে দিয়েছে, স্পেসিফিক বিক্রিয়াটা বলা আছে। এখানে নিকেলকে অ্যানোড ধরবা, অ্যালুমিনিয়ামকে ক্যাথোড ধরে তুমি সেল বিক্রিয়া, এই বিক্রিয়াটা এস্টাবলিশ করতে হবে। তোমাদের আগে বলেছিলাম যে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না, সেক্ষেত্রে যদি কোনো বিক্রিয়া দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে বিক্রিয়া দেওয়া থাকে, তখন ওই বিক্রিয়াটাকেই তুমি স্ট্যান্ডার্ড ধরবে, বিক্রিয়া অনুসারে অ্যানোড ক্যাথোড ডিসাইড করবে। বুঝতে পেরেছো? বিক্রিয়া অনুসারে অ্যানোড ক্যাথোড ডিসাইড করবে। তখন কোষের বিভবের মান থেকে অ্যানোড ক্যাথোড ডিসাইড করব না। ওকে, বিভবের মান থেকে অ্যানোড ক্যাথোড ডিসাইড করব না, তখন বিক্রিয়া অনুসারে নিকেল অ্যানোড, অ্যালুমিনিয়াম ক্যাথোড, এইভাবে তুমি আগায় যাবা। ওকে, চলো নির্দেশক তড়িৎদ্বার একটু লিখে নাও। নির্দেশক তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বারটা হলো কি, ব্যাপারটা একটু চিন্তা করো। মনে করো এখানে একটা অর্ধকোষ দেওয়া আছে, এ সালফেট, এ ধাতু, এ ধাতু কি তুমি জানো না। এখন বললাম এটা তড়িৎদ্বারে বিভবের মান বের করো। এই কোষটার বিভবের মান কত? যেমন জিঙ্ক অবলিক জিঙ্ক সালফেট, একটা জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে রাখলে তার কোষ বিভব আমরা জানি কত, 0.76 ভোল্ট, জানি না? কি হয়েছে তোমাদের কথা অভি? আচ্ছা, আমি বললাম এইটার বিভবের মান কত তুমি বলো। এখন এইটার বিভবের মান বের করার জন্য খেয়াল করো, কিন্তু তুমি করবা কি, এখানে আর একটা অর্ধকোষ নিবা যেটার বিভবের মান জানো।
এখানে আরেকটা অর্ধকোষ নিবা যার বিভবের মান তুমি জানো, ওকে। তখন এই অর্ধকোষের সাথে এই অর্ধকোষের সংযোগ করে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করবা, এরকম একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করবা, করেছো। কোষে এইখানে যে এমিটার আছে, এমিটার থেকে তুমি বিভবের মান জানবা। সে এটা হলো এক্স, তুমি জানো না, এটা হলো মাইনাস, সরি এটা 5 তুমি জানো, ক্লিয়ার। এটা এক্স জানো না, এটা জানো। এইখানে তোমার বিভবের একটা মান আসলো, এভাবে এখানে বিভবের মান আসলো তোমার 0.85 এটা আসলো। এখন তুমি যদি এটা কোষ তড়িৎচালক বলটা ই করো, তাহলে ই সেল ইকুয়াল টু ই অক্স প্লাস ই রিড। এখন তো এটার মান জানো, ই সেলের মান জানো, এই যে এটা হলো ই সেলের মান কত 0.85, তাহলে ই অক্স এটা এক্স তুমি জানো না, এটা এক্স প্লাস ই রিড তুমি জানো 0.5, তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলো, 0.85 মাইনাস 0.5 ইকুয়াল টু 0.35। তুমি বের করতে পেরেছো এই এক্স এর মানটা, তাহলে এই কোষে বিভবের মান তুমি বের করতে পেরেছো। তখন এইটা এই যে যেটা জানি আমরা, যেটা বিভবের মান জানি, যার সাপেক্ষে অজানা কোষের বিভবের মান বের করেছি, যার সাপেক্ষে অন্যটা বিভবের মান বের করেছি, সেইটাই হবে নির্দেশক তড়িৎদ্বার। শাহরিয়ার কি ব্যাপার, তুমি তো বড় বড় চিঠি লিখতেছ। স্যার আমি নর্মাল ম্যাথ হিসাবে ধরছিলাম যে -3 থেকে -1 বড়, সো -1 যাতে ওইটা হবে না। শাহরিয়ার ওভাবে না, -3 -1 ওইভাবে না, -3টা বড় ওইভাবে হিসাব করবা। -3 মানটা 3টা বড়, মাইনাসটা শুধুমাত্র আমরা দেখাই জারণ বিভবের বিচার বিভবের জন্য আমরা সাইনটা দেখাই, ওটার জন্য না। ওকে, বুঝছো এখন? তাহলে এখানে নির্দেশক তড়িৎদ্বার কোনটা, এটা তড়িৎদ্বার বিভবের মান বের করবো, এইটার সাপেক্ষে বের করছে, এইটা হলো নির্দেশক তড়িৎদ্বার। দেখো ডেফিনেশনটা লেখে না, ট্রিপল স্টার দিয়া। দেখো জানা বিভবের তড়িৎদ্বারের সাথে, হেডলাইন দিয়ে কিন্তু নির্দেশক তড়িৎদ্বারের সংজ্ঞা বলতেছি, জানা বিভবের তড়িৎদ্বারের সাথে জানা বিভবের তড়িৎদ্বারের সাথে একটি পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে, পরীক্ষণীয় তড়িৎদ্বার মানে যার তড়িৎদ্বার বিভবের মান নির্ণয় করব। একটি জানা বিভবের তড়িৎদ্বারের সাথে একটি পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে, পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে জানা বিভবের তড়িৎদ্বারের সাথে একটি পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে তড়িৎ রাসায়নিক কোষ গঠনের মাধ্যমে, তড়িৎ রাসায়নিক কোষ গঠনের মাধ্যমে তড়িৎ রাসায়নিক কোষ গঠনের মাধ্যমে পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভবের মান নির্ণয় করা যায়। পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভবের মান নির্ণয় করা যায়। পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভবের মান নির্ণয় করা যায়। তৌসিফ হাসান, অ্যানোড ক্যাথোড কোনটার কথা বলেছ? ও এইখানে তুমি অ্যানোড ক্যাথোড আমার দরকার নেই তো। অ্যানোড ক্যাথোড আমার এখানে দরকার নাই। আমি আমি যেটা নিয়েছি এটা তো আমি জানি না সে আমার চেয়ে সক্রিয় না বেশি সক্রিয় না কম সক্রিয়। আমি তার সাথে যুক্ত করেছি, যুক্ত করার পরে আমি যে কোষ বিভবের মানটা পেয়েছি, ওই কোষ বিভবের মান থেকেই তো আমি বুঝবো সে কি আমার চেয়ে বেশি সক্রিয় না কম সক্রিয়। বুঝতে পেরেছ? সে আমার চেয়ে যদি বেশি সক্রিয় সে হবে অ্যানোড, আর যদি আমার চেয়ে কম সক্রিয় সে হবে ক্যাথোড। ক্লিয়ার?
তো এখানে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এসা আমার দরকার নেই, আমি এখানে যে কোনো একটাকে অ্যানোড ধরে নেব, একটাকে ক্যাথোড আমরা ধরে নিব, ধরে নিয়ে আমরা ই সেলের মানটা জানবো। তুমি একটা জিনিস চিন্তা করো, তৌসিফ এক চিন্তা করো যে তোমার এইটা যদি থাকতো, এইটা যদি জানা থাকতো 0.5, এটা এক্স থাকতো, তাহলে এবার রেজাল্ট কি এটা হচ্ছে ভেরি করতো না এইটাই হতো। এটা তুমি জানা এটা 0.5, এটা এক্স, ক্লিয়ার, এটা এক্স, আমি তো এখানে কোষ বিক্রিয়া লিখিনি, আমি সরাসরি বসিয়েছি একটা অ্যানোড একটা ক্যাথোড, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড আমরা জানি না। যদি চিত্র দেওয়া থাকে, যদি চিত্র দেওয়া থাকে তখন তো চিত্র লেফট অ্যানোড রাইট ক্যাথোড আমরা হিসাব করে নেব, তখন এইটাকে আগে লিখবো, তখন 0.5 আগে লিখবো, এক্সকে পরে লিখবো, চিত্র যদি দেওয়া থাকে, বুঝতে পেরেছ? আমি যখন বের করব তখন হিসাব অনুসারে আমি একটাকে ধরে নেব, দুইটাই তো পজিটিভ ভ্যালু, এখানে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার তৌসিফ? এই কি লিখছ? পরীক্ষণীয় তড়িৎদ্বারে বিভবের মান নির্ণয় করা যায়, তখন ওই জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, তখন ওই জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, তখন এই জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। বুঝছে? আবার বলবো, দেখো, জানা বিভবের তড়িৎদ্বারের সাথে একটি পরীক্ষণীয় তড়িৎদ্বার সংযোগ করে তড়িৎ রাসায়নিক কোষ গঠনের মাধ্যমে পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভবের মান নির্ণয় করা যায়। পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভবের মান নির্ণয় করা যায়, তখন ওই জানা বিভবের তড়িৎদ্বারটিকে, তখন ওই জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। তখন জানা বিভবের তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। হয়েছে? বুঝছো? এখন দেখো, নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার, একটি প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, আর একটা হলো সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। দেখো, নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার, নির্দেশক তড়িৎদ্বার দুই প্রকার, এক প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, দুই হলো সেকেন্ডারি বা গৌণ, সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। একটা প্রাইমারি বা মুখ্য, আরেকটা হয়েছে সেকেন্ডারি বা গৌণ। প্রাইমারি যেটা হয়েছে সেটা হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আর এটা সাধারণত ক্যালোমেল তড়িৎদ্বার আমরা বলি, ক্যালোমেল তড়িৎদ্বার। ওকে, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারটা হলো, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারটা হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। লিখছ? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার হলো ক্যালোমেল তড়িৎদ্বার। এর মধ্যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা ডাবল স্টার দিয়ে শিখবো, লিখে রাখো নিচে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যাখ্যা দাও, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যাখ্যা দাও। এটা কি লাগবে? আমি লিখে দিয়েছিলাম মনে হচ্ছে।
প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যাখ্যা দাও। এটা ডাবল স্টার কোশ্চেন। দেখো তো এটা লাগবে কিনা, লিখে দিতে হবে কিনা। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ব্যাখ্যা দাও। ক্যালোমেলটা লিখে লাগবে না, ক্যালোমেলটা হচ্ছে এটা মার্কারি তড়িৎদ্বার। ক্যালোমেলটা হলো মার্কারি তড়িৎদ্বার। ক্যালোমেলের কথা শুধু আমরা আগেও বলেছি, ক্যালোমেলটা শুধু মার্কারি তড়িৎদ্বার, এটা লিখতে হবে না। অর্থাৎ তোমাদের মনে আছে ধাতু ও তার অদ্রবণীয় লবণ সম্বলিত অর্ধকোষ, গ্যাস হাফসেল যখন লিখছি, হ্যাঁ গ্যাস অর্ধকোষ যখন লিখেছি তখন আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা লিখে দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটু লিখে রাখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভবের মান সর্বসম্মতিক্রমে 0 ধরা হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে লিখে রাখো, বড় করে অবজেক্টিভ অনেক আসছে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভবের মান সর্বসম্মতিক্রমে 0 ধরা হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বিভবের মান সর্বসম্মতিক্রমে 0 ধরা হয়। ওকে, ক্যালোমেল প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা পারবা, কিন্তু ক্যালোমেল তড়িৎদ্বার শুধু বিক্রিয়াটা লিখে রাখতে পারো যদি মনে করো বা যদি চাও। ক্যালোমেল তড়িৎদ্বারটা তোমাদের আমি আগে দিয়েছিলাম, ক্যালোমেল তড়িৎদ্বারের কোষটা কিভাবে উপস্থাপন করা হয়। যদি সে অ্যানোড হয় বা যদি সে ক্যাথোড হয়, কিভাবে আমরা উপস্থাপন করব সেটা আমরা তোমাদেরকে আগে দিয়েছিলাম। তারপরেও যদি চাও লিখে রাখতে পারো যে এরকম ছিল না, মার্কারি অবলিক মার্কিউরাস ক্লোরাইড অবলিক Cl মাইনাস। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে একটা সমস্যা আছে, বড় সমস্যা। বড় সমস্যাটা হলো এইখানে মার্কারিকে কিন্তু সরাসরি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা যায় না। মার্কারিকে সরাসরি তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা যায় না।
এজন্য এক্ষেত্রে তোমার প্লাটিনামকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। যদি সে অ্যানোড হয় আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, তখন এর সাথে আসবে প্লাটিনাম। আচ্ছা, প্লাটিনামটা 1 মিনিট একটু লাইনে থাকো। প্লাটিনামের পজিশনটা এই ক্যালোমেল তড়িদের রিপ্রেজেন্টেশনটা এক এক বই এক এক রকম দেওয়া আছে। হাজারি বই পাচ্ছি না। গ্যাস অর্ধকোষ, এটা কোনো বইয়ে এইটা দিয়েছে, বুঝছো? আর কোনো বই এখানে প্লাটিনাম ইউজ করে। আমি একটু কারো কয়েকটা বই ঘাইটা তারপর একটু কনফার্ম করে দেবো অনেক। ক্যালোমেল তড়িৎদ্বারের রিপ্রেজেন্টেশনটা একটু বই টু বই ভেরি করতেছে। একটু লাইনে থাকো, আর দুটো বই একটু দেখে নিই আমি। ক্যালোমেল, দিস ইজ ক্যালোমেল। আচ্ছা, আপাতত এইটাই লেখো, এইটাই। এটি হচ্ছে অ্যানোড, আর ক্যাথোডটা এইভাবে লিখে দিও, Cl মাইনাস অবলিক Hg2 Cl2 কমা Hg। রিপ্রেজেন্টেশন এভাবে লিখে রাখো। এটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড। এটা অ্যানোড এবং এটা ক্যাথোড, এভাবে রেখে দাও। ওকে। আর বিক্রিয়া তো পারবাই। মার্কারি ইলেকট্রন ত্যাগ করে মার্কুরিয়াস আয়ন হচ্ছে, এখানে মার্কুরিয়াস আয়ন ইলেকট্রন গ্রহণ করে মার্কারিতে পরিণত হচ্ছে। এখানে বিক্রিয়া হচ্ছে মার্কারি, দুইটা মার্কারি লাগবে, দুইটা ইলেকট্রন লস করবে, দুইটা Hg প্লাস হবে। এটা যে অ্যানোড। আর ক্যাথোড হবে দুইটা Hg প্লাস, দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা Hg হবে। ওকে, তাহলে নেট বিক্রিয়াটা কী দাঁড়ালো? একই Hg দুইটা প্লাস 2 Hg প্লাস ইকুয়াল টু, তাহলে এখানে মার্কারি ইলেকট্রন ত্যাগ করে মার্কুরিয়াস আয়ন হচ্ছে, মার্কুরিয়াস আয়ন ইলেকট্রন গ্রহণ করে আবার মার্কারিতে পরিণত হচ্ছে, বুঝছো? একই মার্কারি। এখানে নেট বিক্রিয়া তো দরকার, নেট বিক্রিয়া তো বোথ সাইডে সেম চলে আসবে। অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া এইটা হয়। আর এক্ষেত্রে মার্কুরিয়াস সকল পজিটিভ আয়নের সাথে থাকবে কে? ক্লোরিন। শুধু মার্কারি যেখানে আছে সেখানে মার্কারি লেখা থাকবে, কিন্তু যত পজিটিভ আয়ন আছে সেখানে থাকবে শুধু ক্লোরিন। হ্যাঁ, আগে এইভাবে লিখে দিয়েছি, এটাই
আগে আমি এইটাই লিখে দিয়েছি, কিন্তু কোনো কোনো বইয়ে এখানে প্লাটিনাম ইউজ করেছে রিপ্রেজেন্টেশন, এইটা আমি কনফিউজ হয়েছি। কোনো কোনো বইয়ে ওই যে রিপ্রেজেন্টেশনের সময় প্লাটিনাম ইউজ করি, কেন প্লাটিনাম ইউজ করে কস্টটা কি, আমি কোনো কস্ট খুঁজে পাচ্ছি না। কারণ প্লাটিনামে তো ক্যালোমেলে প্লাটিনাম ইউজ না করে কপারও ইউজ করা যায়, ক্যালোমেল তরিদ্দারে প্লাটিনাম ইউজ না করে কপারও ইউজ করা যায়, কিন্তু কোনো কোনো বইয়ে এখানে প্লাটিনামকে ইউজ করেছে। এনিওয়ে বাদ দাও, এইটাই লেখো, হয়েছে? আচ্ছা থাক, আজকে এই পর্যন্ত রাখো, আজকে এই পর্যন্ত রাখো, আজকে করাবো না। আর দুই তিনটা প্রশ্ন আসে, আর কিন্তু আমাদের এই যে আমরা এরপরে একটা বা দুইটা ক্লাস পরে আমরা 5th চ্যাপ্টারে চলে যাবো, বুঝছো? অ্যান্ড 5th চ্যাপ্টারে তো আমাদের শীট আছে, 5th চ্যাপ্টারে তো আমি শীট দিব। আমি যখন শীটে তোমরা কীভাবে কালেক্ট করবা এটা একটু চিন্তা করো। শীট তো পিডিএফ করে ইসে দেওয়া যাবে না, মেসেঞ্জারে পিডিএফ করে দেওয়া যাবে না, শীটটা তোমাদের কালেক্ট করতে হবে, বুঝছো? যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে আমি শীট দেবো, যারা রেগুলার, যারা ইরেগুলার তাদেরকে শীট দেব না। ওকে, রাখা আজকে পর্যন্ত। হ্যাঁ শারিয়া তো ইয়ামিন কাছে আছে, অসুবিধা নেই। আমি শীট ফটোকপি করে রাখবো, পরে তোমাদেরকে আমি বলবো, তোমরা নিয়ে কালেক্ট করবা। তবে অবশ্যই সে রেগুলার স্টুডেন্ট হতে হবে আমার, রেগুলার স্টুডেন্ট না হলে তাদেরকে শীট দেবো না।